সাইফ মুস্তাফিজ দেবেন কিনা সেই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই, এরপর আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসবো সাস্টেইনেবিলিটি নিয়ে আপনি কিছু কথা বলতে চাইছেন সেই জায়গায় কথাটা বলে নেব আমি আপনার কাছে। জি, মানে 28 বার না আমি 1000 বার ধন্যবাদ দিতে চাই যদি আসলে ধন্যবাদ দেওয়ার মতো সিচুয়েশন থাকে, কিন্তু না হলে আমি এমনি কেন ওই সহমত এবং তোষামতি করতে যাব যে পিএম ভাইয়া আপনাকে ধন্যবাদ, এরকম তো আসলে হয় না। আর ব্যাপারটা হচ্ছে যে রাশেদ বোধহয় উনি মনে ভুলে গেছেন যে আসলে ঐক্যমত্য কমিশন বা তিনি আসলে কোন বাবুল আছেন আমি জানি না, মানে এটা মানে সালাউদ্দিন সাহেবের ওয়ার্ল্ডে আমরা বাস করছি না বা বিএনপির ওয়ার্ল্ডে আমরা বাস করছি না। বিএনপি কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি কি ভাবছে, এটার উপরে কিন্তু 4 কোটি মানুষ বা 70% যে ভোটার ভোট দিয়েছে গণভোটে, হ্যাঁ সেটা কিন্তু আসলে বিএনপির মতদর্শিক জায়গা থেকে দেয়নি। তো এটা আমার মনে হয় যে তার একটু আলাদা করা উচিত, এবং সেই জায়গা থেকে কিন্তু ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 8 মাস যে আলাপ আলোচনা হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেননি দেখে যে ধরেন বিচারকের জায়গায় ছিলেন। এখন আমি তো বিএনপি জামাত বা এনসিপির ওই মতদর্শিক জায়গা বা ওই নোট অফ ডিসেন্টের জায়গা থেকে তো রায়টা আসেনি। সেই যারা ছিলেন ঐক্যমত্য কমিশনের দায়িত্বশীল যারা ছিলেন তা এটা জনগণের কাছে দিয়েছেন, এবং এটা যেন একটা আইনি ভিত্তি পাওয়া যায় সেই কাঠামোর লক্ষ্যে কিন্তু তিনি তারা এই কাজটা করেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মানে এই ব্যাপারগুলো যদি তাদের কাছে নতুন লাগে, শহীদ জিয়া মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই কিন্তু এরকম অনেক কিছুই আছে যা এখন অ্যাডাপ্টেশনের মাধ্যমে এসছে। তো তারা যদি এখন এটা সংবিধানকে দেখিয়ে বলে যে এটা আসলে তখন ছিল না এখন ছিল না, এরকম ডিবেট কিন্তু মানে সারাদিনই পারলে আসলে করা সম্ভব, এটা আমরা জানি। কিন্তু যেই জিস্টের কথাটা আমরা বলছি যে এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে ফলাফলের জায়গাটা আসলো সেটাকে এখন নানাভাবে বিএনপির দিকে ঠেলে দিচ্ছে, 2/3 মেজরিটি বা বিএনপি তো এটাতে না করেছিল। তো এই রায়টা তো আসলে বিএনপি বা এনসিপি কাউকে দেখে হয়নি, বিএনপি 50% ভোট পেয়েছে, তার মানে হচ্ছে যে এর বাইরেও অনেক মানুষ হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। এবং তারেক রহমান সাহেব তো এই কথাগুলো জেনেই তো হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করলো। তাহলে যদি তাদের এরকম একটা বিরোধী অবস্থান থাকতো তাহলে তারা একদম ইলেকশনের ক্যাম্পেইনে বলে দিত যে আমরা কিন্তু তাহলে এইটুকু বাস্তবায়ন করব। এখানে একটি কথা বলি, এই বিষয়টি বারবার আসছে, সংস্কারের ব্যাপারটা বারবার আসছে। একটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পূরণ করা হবে, যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই তাদের যে পলিটিক্যাল উইল সেটা বাস্তবায়ন করা হবে। আপনারা এই বিষয়টাকে আস্থায় রাখছেন না কেন, মানে এত তাড়াহুড়া কেন আসলে, এটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সমস্ত সংস্কার এই যে কথাগুলো এখন বলা হচ্ছে এগুলো তো আসলে মানুষের জন্যই, তাহলে মানুষের জন্য এখন যে কাজগুলো বিএনপি করছে সেগুলো নিয়ে আপনারা কোনো কথা বলছেন না, এটা কি ঠিক মানে রাজনৈতিক কারণেই কিনা? এক্স্যাক্টলি, আমি বলি কেন এটা বলছি না। আপনার যেই কার্ড দিল এই ফ্যামিলি কার্ড কতজনকে দিয়েছে? শুরু করেছে 37,000 দিয়ে। হ্যাঁ, তো এই কার্ডের রাজনীতি বা কার্ডের ব্যবসা তো আসলে অনেক দিন ধরে আওয়ামী লীগও করছিল। 4 লাখ মানুষকে কি নানাভাবে কার্ড দিচ্ছিল না, নাম ফ্যামিলি কার্ড না, কিন্তু এই ভিজিএফ কার্ড, এই অমুক কার্ড তমুক কার্ড নামে তো 4 লাখ মানুষকে এই সেবার আওতায় তো নিয়ে রাখা ছিল। এখন আপনার নতুন নামে হচ্ছে মোড়কে একটা কার্ড দিচ্ছেন। আমিরা তো এই মানে আওয়ামী লীগ বিগত সরকার সময় তো আমরা দেখেছি কার্ড দিয়ে তারা কি রাজনীতি করছে। তো আমরা একটু বলি আপনাকে, কার্ডে যেহেতু আওয়ামী লীগের সময়ের কথাটা বললেন তাহলে আমার মনে হয় এটা বলতেই হবে, কারণ আওয়ামী লীগের সময় যে কার্ডের উদাহরণটা টানলে সেখানে তো আসলে বহু মানুষ যাদের পাওয়ার কথা ছিল তারা পায়নি, এবং এটা নিয়ে অনেক বাণিজ্য হয়েছে, যে কারণে আপনি রাইটলি বলেছেন কার্ডের ব্যবসা, কার্ডের বাণিজ্য হয়েছে। তার মানে কার্ডের ব্যবসা হচ্ছে না। এখন আপনি একটু বলেন, আমরা শুনতে চাই, আপনি যেহেতু বলছেন তাহলে কার্ডের বাণিজ্য কোথায় হচ্ছে? এই মানে ওই দিনই তো রিপোর্ট বের হলো যে অলরেডি বিএনপির নানা জায়গায় হচ্ছে যে কার্ডের নাম করে বিএনপির সেখানকার স্থানীয় নেতাকর্মীরা 100 টাকা করে অলরেডি নিয়েছে যে আপনাদের কার্ড দেওয়া হবে। তারপরে যে কার্ডগুলো যাদেরকে দেওয়া হচ্ছে সেইখানে তাদের থেকে আলাদা করে টাকা নেওয়া হচ্ছে, এরকম তো কয়েকটা রিপোর্টও একদম গণমাধ্যমে এসেছে। তারা বিএনপির নেতা না, বরং বিএনপির নেতাকর্মীরা ওইরকম প্রতারককে ধরে ধোলাই দিয়েছে। না ভাই, আমি আপনাকে না না এটা সবকিছুতে ডিবাঙ্ক করাটা আসলে আমার মনে হয় রাজনৈতিক সৌন্দর্য। আপনি একটু দেখেন, আমি কিন্তু এটা আমি সবসময় বলি, দেখেন আমি কিন্তু এটা সবসময় বলি যে নিজের ভুলটাও কিন্তু স্বীকার করা উচিত। আপনি 2 দিন ধরে বিএনপির থেকে যে বড় বিএনপি হতে যাচ্ছেন এটার থেকে বের হয়ে আমার মনে হয় যে সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আপনার মতো তরুণ যারা নেতারা আছেন তারা যদি বিএনপি কে ধরে এইভাবে তো সম্মত করে তাহলে ভাই দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনি সাধারণত বলে দিচ্ছেন যে ভুয়া বিএনপি, ভুয়া বিএনপি আবার কি? আমি ভুয়া বিএনপি বলি না, আমি বলছি যে বিএনপি নেতাকর্মীরা একজন প্রতারক এই ধরনের বাণিজ্য করছে। এরকম তো সারা বাংলাদেশে অনেক হাজারটা উদাহরণ এক্সাম্পল তৈরি হয়ে গেছে।
তাহলে আপনি এটাকে কি বলবেন? আচ্ছা, এবং অনেক এটা অনেক 37,000 উদাহরণ এমন না যে আপনার লাখ লাখ কোটি কোটি মানুষকে সে প্রত্যেক মাসে টাকা দিচ্ছে, এরকম তো না। এবং এটাকে কেন অ্যাপ্রিশিয়েট করার জায়গা না, কারণ আমরা বারবার বলছি যেই ব্যবস্থাপনার মাধ্যমে শেখ হাসিনা এরকম একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পেরেছে, সেটা আপনি সলভ না করে আপনি মানুষকে দয়া দাক্ষিণা করছেন, দান খয়রাত করছেন, এটাতে আপনি কি সামনের দিনে কি রাজনীতি দেখাবেন? আপনি 6 মাসে না, কাজ আমার করলেন, মনে হয় যে 6 সাধারণ মাস মানুষের কথা সুন্দর ভাবতে বাংলাদেশে হবে। এরকম সারা সামাজিক- জায়গায় হচ্ছে এভাবে কাজকর্মগুলো না, আমার হলো, মনে হয় যে কিন্তু সামাজিক- ইন লং টার্ম এই যে আমরা কালকেই দেখলাম যে প্রথম আলোর একজন সাংবাদিক কে হচ্ছে যে চাকরিচ্যুত করা হয়েছে। কেন? সালাউদ্দিন সাহেবের নাম হয়তো বা ওই ওয়েবসাইটে ওয়েব ইউআরএল এ হচ্ছে একটু বাজেভাবে লেখা ছিল। তো এটা তো আমার মনে হয় না তারও চিন্তাকৃত ছিল, কিন্তু তাকে দেখেন চাকরিচ্যুত করে ফেলা হলো। এখন অলরেডি গণমাধ্যম থেকে শুরু করে আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলছি, আমাদের উপর প্রভাব পড়ছে, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তো এই জিনিসগুলো তো কিরকম খারাপ। প্রভাব পড়ছে একটু বলবেন আমাকে? মানে কেউ আপনাদের বলছে যেটা বলতে পারবেন না, বা এই কথাটা বলেন, এরকম কেউ কিছু হ্যাঁ, কোনো definitely। বিশেষ জায়গা থেকে চাপ দিয়ে আপনাদের বলছে? হ্যাঁ বিশেষ জায়গা থেকে চাপ দিয়ে বলছে হ্যাঁ, আপনাদের? আমাদের যারা কাছের বন্ধু বান্ধব তারাই বলছে যে এই সমালোচনা করা যাবে না, ওই সমালোচনা করা যাবে না। এখন ধরেন কাছের আমি বন্ধু বান্ধবরা যদি না আপনাদের না না, পরামর্শ দেয় কাছের সেটা কি বন্ধু কারণে বান্ধব দিচ্ছে বলতে সেটা আমি বলতে যাচ্ছি যে বিএনপির যারা আছেন তাদেরকে আমি এইভাবে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি, কারণ আমি তো বললাম যে আমরা একটা পরিবারের অংশ আমি মনে করি নিজেদেরকে। তো সেই জায়গা থেকে তো আমি বলবো না এই যে অমুক সাহেব তমুক সাহেব বা মিডিয়া ওই চ্যানেল এই চ্যানেল, কিন্তু অলরেডি এটা শুরু হয়েছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে ফ্যাসিবাদ বিরোধী আগে যেই সাংবাদিকরা বা যে যারা হচ্ছে যে নানাভাবে আওয়ামী লীগের বয়ান উৎপাদন করতো, তারা আবার নতুন করে অ্যাক্টিভেট হচ্ছে। তো আপনি যদি মানে পুরো সিস্টেমটা দেখেন, এটা আওয়ামী লীগের একটা কাঠামোর মধ্যে বিএনপির একটা নতুন মোড়কে একসাথে অ্যাড অন করে একটা নতুন ফ্যাসিবাদ কাঠামো গঠন করতে যাচ্ছে। তো সেই জায়গা আচ্ছা, থেকে আমি বারবার এটা বলি যে আমাদের বাংলাদেশের ভালোর জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, কিন্তু এই নেগেটিভ গুলো তো আসলে আমার কিন্তু একসাথে আমি এগ্রি করি সবাইকে একসাথে আপনারা কাজ করবেন এবং সেটাই আমরা দেখতেও চাই। কিন্তু তাই বলে যে সব কাজই খারাপ সেটা যদি বলেন তাহলে সেটা আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে কিনা আমি প্রায়োরিটি জায়গাটা বলছি। এখানে রুইনুস তারেক রহমান জাস্ট ইগোর জায়গা থেকে যে আমি 28 দিনের মধ্যে এটা বলতে পারবো যে আমার হাতে কালি ফুরানোর মানে ওঠার আগে হচ্ছে যে আমি এই কাজ করেছি, কিন্তু রেদার আপনার উপরে যেই দায়িত্বগুলো ছিল, যেই মানে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আপনার করার কথা ছিল, সেগুলোকে আপনি একদম বাদ দিয়ে দিয়েছেন। না, একদম বাদ দিয়ে দেয়নি এটা সাইফ, আপনি বোধহয় ঠিক বলেননি। কারণ আমরা এটা যেসব সংস্কার করতে হবে সেই কথাটা এখনো পর্যন্ত বিএনপি বলতেছে করবে, কিন্তু আমরা রাশেদের কিভাবে করবে সেটা আমি নিজেদের লোককে যেভাবে বসাই দিচ্ছে সেই জায়গাটা সেটা আপনি কিভাবে বলছেন? সেই প্রশ্নে আমি আসবো,